বিয়ের পরের দিনই। মমতা, ফার্ম হাউসে শুধু তুমি যাচ্ছ, আমরা না। আসলে আমাকে আর বিজয়কে একটা গুরুত্বপূর্ণ মিটিং এর জন্য দুবাইতে যেতে হচ্ছে, বুঝলে? তিনজন গাড়িতে বসে কিছুক্ষণের মধ্যেই ফার্ম হাউসের গেটে পৌঁছে গেল। দুই ভাই মমতাকে গেটেই নামিয়ে দিল। মমতা, এই ফার্ম হাউসটা তোমার, তুমি যাও, আমরা আসছি। একই কথা, তোমরাও চলো আমার সাথে। আমাদের আর এক মুহূর্ত দেরি হলেও আমাদের ফ্লাইট চলে যাবে। এই বলে দুই ভাই বেরিয়ে পড়ল। তারপর মমতা একটু অবাক হয়ে ফার্ম হাউসের গেট খুলে দেখল বড় বড় বাগান। আরে, ফার্ম হাউসটা খুব বড় আর খুব সুন্দর, কিন্তু এখানে কাউকে দেখতে পাচ্ছি না তো। মা, বাবা, তোমরা সবাই কোথায় গেলে? তখনই প্রথম দরজা খুলে ওর শাশুড়ি বাইরে বেরিয়ে এলো। আরে, চলে এলো আমার প্রিয় বৌমা। বৌমা, এই বাড়িতে তোমার অনেক অভিনন্দন। যাও, এবার গিয়ে আমাদের দুজনের জন্য তোমার প্রথম রান্নাটা করে ফেলো। কিন্তু মা, বাকি লোকেরা কোথায়? বৌমা, তুমি তো এসেই প্রশ্ন করা শুরু করে দিয়েছো। যেটুকু বলা হয়েছে সেইটুকু করো, আস্তে আস্তে সবাইকে পাবে। যাই হোক, মমতা প্রথম রান্নাটা সেরে ফেললো, তারপরে দুজনে মিলে খাবার খেলো, তার সাথে গল্পও করলো। তারপর রাতের খাবারের পর, বৌমা, অনেক রাত হয়ে গেছে, এখানে আশেপাশে কেউ থাকে না, আমি শুতে যাচ্ছি, তুমিও শুয়ে পড়ো। এই বলে শাশুড়ি মা আবার তার ঘরে চলে গেলেন। ব্যাপারটা মমতার একটু সন্দেহজনক লাগলেও ওর কিছুই করার ছিল না। পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে শাশুড়ির জন্য চা জল খাবার বানিয়ে তাকে ডাকতে এলো। মা, মা, উঠুন, সকাল 9টা বেজে গেল যে। অনেকক্ষণ ধরে মমতা দরজা ঠকঠক করলেও শাশুড়ি মা দরজা খোলেন না। তখনই হঠাৎ তার পাশের দরজাটা খুলে তার যা বেরিয়ে আসে। আরে, এটা আমার ছোট যা, তোমার সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো। আগে ফার্ম হাউসটা পরিষ্কার করে নাও, তারপর রাতে আমরা পার্টি করব। কিন্তু দিদি, মা যে দরজা খুলছে না, আর বাকি লোকেরাই বা কোথায়? মমতা, কালকে তুমি মাকেও এই প্রশ্ন করেছিলে, আজকে আমাকেও একই প্রশ্ন করছো। তবে জবাব একটাই, যে একে একে সবারই সাথে দেখা হবে। জায়ের লাল চোখ দেখে মমতা ভয়ে চুপ করে গেল। এরপর মমতা রাতে রান্না করলো, তারপর দুই যা মিলে খুব পার্টি করলো। পার্টির শেষে মমতার যা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। পরের দিন সকালে মমতা শাশুড়ি জায়ের দরজা ঠকঠক করলে তারা কেউই দরজা খুলল না। কিন্তু তখনই তৃতীয় দরজা খুলে তার ভাসুর বেরিয়ে এলো। বৌমা, আমার জন্য তাড়াতাড়ি চা বানিয়ে দাও তো। দাদাকে তো দেখে খুব রাগী মনে হচ্ছে। না না, দাদাকে কোনো প্রশ্ন করব না, তাহলেই তুমি বকে দেবেন। এরপর মমতা ভাসুরের জন্য চা বানিয়ে আনলো, আর রাতের খাবারের পর একইভাবে ভাসুর ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। এইভাবেই পরের দিন তার ননদ বেরিয়ে এলো, তারপরের দিন তার শ্বশুর, কিন্তু কেউই ওর প্রশ্নের উত্তর দিল না। প্রত্যেকদিন একটা দরজা খুলে একজন সদস্য বেরিয়ে আসতো, আর পরের দিন সেই দরজা আর খুলতো না। এটা কিরকম ধরনের ফার্ম হাউস? প্রত্যেকদিন একজন করে বেরিয়ে আসে, ব্যাপারটা ঠিক লাগছে না। পরের দিন 8 নম্বর দরজা খোলার জন্য ও অপেক্ষা করছিল, কিন্তু দরজাটা খুললই না। এক সপ্তাহে 7টা দরজা খুলে গেল, কিন্তু এই 8 নম্বর দরজাটা খুলছে না কেন? যখনই ও ওই দরজায় খটখট করলো, দরজাটা আপনিই খুলে গেল। ভেতরটা খুব অন্ধকার ছিল, আর ওই ঘরের ভেতরে বড় একটা আয়না রাখা ছিল। আর আয়নাটা দেখে ও ঘাবড়ে যায়, কারণ ও দেখলো আয়নাতে ওর লাশটা মাটিতে পড়ে আছে, আর ও আয়নায় নিজেকে দেখছে। এই দেখে ওর গায়ের লোম খাড়া হয়ে যায়, আর দরজা বন্ধ হয়ে যায়। আরে, কি হলো? আমি যে মরে গেলাম, দরজা খোলো, দরজা খোলো। তখনই ওর শাশুড়ি বলল, বৌমা, এখন নতুন বৌমা ফার্ম হাউসে এলে তবেই তুমি এই ঘর থেকে বেরোতে পারবে, কারণ তুমিও এখন আমাদের মতো আত্মা হয়ে গেছো। অজয় আমার সাথে একদম ঠিক করলো না। এইভাবেই অনেকদিন ধরে মমতার আত্মা ওই ঘরেই আটকে থাকলো। আর একদিন ও আয়নায় দেখলো যে বিজয় ওর বউকে ছেড়ে দিয়ে যাচ্ছে, যেভাবে অজয় একদিন ওকে ছেড়ে দিয়ে গেছিল। তার মানে বিজয়ও ওকে মারার জন্যই বিয়ে করে নিয়ে এসছে, কিন্তু আমি ওকে মরতে দেব না। একইভাবে বিজয়ের বউ রাধিকাও ফার্ম হাউসে এলো। মমতা ওকে অনেক ডাকলো, অনেক দরজা ঠকঠক করছিল, কিন্তু ভেতরের আওয়াজ বাইরে গেলই না। এত বড় ফার্ম হাউস, কাউকে তো দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ পর প্রথম দরজা দিয়ে ঠিক একইভাবে ওর শাশুড়ি বেরোলো। পরের দিন শ্বশুর, তৃতীয় দিন ওর ভাসুর, চতুর্থ দিন ওর যা, আর অষ্টম দিনে পালা ছিল মমতার। রাধিকার সাথে ঠিক এমনটাই হচ্ছে যেমন আমার সাথে হয়েছিল, কিন্তু আমি রাধিকাকে মরতে দেব না, আর রাধিকার মাধ্যমেই আমি এই রহস্য ভেদ করব। অষ্টম দিনে মমতার দরজা খুললো, আরও বাইরে এলো। দিদি, প্রত্যেক দিন এক একটা দরজা খুলছে, একজন করে বেরিয়ে আসছে, আর পরের দিন তাদের দরজা খুলছে না কেন? রাধিকা, যেটা বলছি মন দিয়ে শোনো, আর যা শুনবে তাতে একদম ভয় পাবে না। এখানে কোনো মানুষ থাকে না, সবাই এক একটা আত্মা যারা বন্দী হয়ে আছে। আমিও।
এইভাবেই মমতা সব কথা রাধিকাকে বলে দিল। প্রথমে তো রাধিকা ভয় পেয়ে যায়, কিন্তু মমতা সাহস দিলে ওর ভয় কেটে যায়। কালকে তুমি যখন তোমার ঘরে যাবে তুমিও মরে যাবে, তাই আমাকে সাহায্য করো যাতে আমি সবাইকে মুক্তি দিতে পারি, আর আমার কথা মন দিয়ে শোনো। এরপর মমতা ওকে প্ল্যানটা বুঝিয়ে দিল। ঠিক আছে দিদি, আমি তোমার কথা মতোই কাজ করব। এরপর মমতা রাধিকাকে ফার্ম হাউস থেকে পালিয়ে যেতে সাহায্য করে, আর রাধিকা পালিয়ে গিয়ে পুরনো বাড়িতে পৌঁছে যায়, যেখানে অজয় বিজয় ওকে দেখে চমকে ওঠে। এটা কি করে সম্ভব? তুমি এখানে কি করে এলে? এই প্রশ্ন তো আমার করা উচিত। কালকে তোমরা দুবাই চলে গেছিলে না? তাহলে এখানে কি করতে? আমি তোমাদের সমস্ত সত্যিটা জানতে পেরেছি। তোমরা একটা একটা বিয়ে করো আর নতুন বউকে ফার্ম হাউসে নিয়ে গিয়ে মেরে ফেলো। বিজয়, একে আটকে রাখো। এই বলে ওরা রাধিকাকে ধরতে গেলেই ওখানে একজন শক্তিশালী তান্ত্রিক চলে আসে, রাধিকা যাকে সঙ্গে করে নিয়ে এসেছিল। রাধিকা আমাকে এই ফার্ম হাউসের সমস্ত সত্যি বলে দিয়েছে। তোমরা এসব কেন করছো তাড়াতাড়ি বলো, নাহলে তোমাদের পুরো পরিবারের আত্মাকে এই বোতলে বন্ধ করে আমি নালিতে ফেলে দেবো। না না, এমনটা করবেন না। আমি সত্যি কথা বলছি। ওই ফার্ম হাউসটা আমাদের দাদু বানিয়ে দিয়েছিল। আমরা আমাদের দাদুকে খুব ভালোবাসতাম, তাই মৃত্যুর পর ওনার আত্মা এসে বলল, বাছারা, আমি তোদেরকে খুব ভালোবাসি, তাই আমি তোদের ছেড়ে থাকতে পারবো না। শোন, মানুষ একদিন না একদিন মরবেই, কিন্তু আত্মা হলে তার কোনো মৃত্যু নেই। সে তো আর আলাদা হবে না। আমরা সবাই মরে একসাথে এই ফার্ম হাউসে থাকবো আত্মা হয়ে। তাই আমরা এমনটা করেছি। এটা প্রকৃতির বিরুদ্ধে। চলো আমার সাথে। এরপর তান্ত্রিক জোর করে ওদেরকে ফার্ম হাউসে নিয়ে গেল, আর তারপর সারা রাত যজ্ঞ করলো। ভোর 3টের সময় সব দরজা খুলে গেল, আর আত্মারা বাইরে চলে এলো আর মুক্তি পেল। আজ মুক্তির স্বাদ পেলাম। আজ বুঝতে পারলাম আমি অনেক বড় ভুল করেছিলাম। মমতা বৌমা, তোমার জন্য আমরা সবাই আজ মুক্তি পেলাম। তোমাকে অনেক ধন্যবাদ। আমরা মোহে পড়ে প্রকৃতির বিরুদ্ধের এই কাজগুলো করেছি। এরপরে সব আত্মারা অদৃশ্য হয়ে গেল, আর ফার্ম হাউসে একটা শান্তির পরিবেশ তৈরি হলো। আর কোনো আত্মা ছিল না, আর এখন অজয়, বিজয় আর রাধিকা ওই ফার্ম হাউসে সুখেই থাকতে লাগলো। কি ব্যাপার বাবা, তুমি খাবার খাচ্ছ না? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তোমার খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে। কি হয়েছে বাবা? কথাটা তুমি ঠিকই বলছো বৌমা। খাবারটা দেখে আমার খাওয়ার ইচ্ছাটাই চলে গেল। আসলে এতে তোমারও কোনো দোষ নেই। তুমি তো হাতে গুনে সবে 2 দিন হলো এসেছো। দোষটা আসলে তোমার শাশুড়ি মায়ের। এখন বাড়ির লোকের পছন্দ না পছন্দের কথা তোমাকে বলাটা তো ওরই দায়িত্ব, না? কি আর বলবো, কিছু বলার নেই বৌমা। তো বাবা তুমি বলো না, তোমার কি পছন্দ অপছন্দ? তুমি যা বলবে আমি তাই বানিয়ে দেব। আজ থেকে তোমার খাবার দায়িত্ব আমার। আরে লুচি, আলুর দম, কত খাবার রয়েছে, একবার খেয়ে তো দেখো। তা নয়, বুড়োর প্রাণ আটকে আছে ওই চাটনির ওপরে। ও, তাহলে চাটনির জন্য বাবার মন খারাপ? বাবা তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি চাটনি বানিয়ে আছি। এই গেলাম আর চাটনি নিয়ে এলাম। কিছুক্ষণের মধ্যেই ও চাটনি বানিয়ে নিয়ে আসে। বাবা, এই নাও তোমার পছন্দের চাটনি। এবার তুমি চাটনিটা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। বৌমা, তুমি আর এই কথাটা জিজ্ঞেস করো না। যেমন শাশুড়ি তেমনই বৌমা খুঁজে এনেছে। আরে বাবা, সাসপেন্স না রেখে বলো না চাটনিতে কি কম হয়েছে। আসলে ব্যাপারটা কি হয়েছে আমি তোমাকে বলছি সিমরান। আসলে বাবা মিক্সিতে পেশা চাটনি খায় না, শিলনোড়ায় বাটা চাটনি খায়। এতে কি ফারাক পড়ে বাবা? শিলনোড়াতে বাটা হোক বা মিক্সিতে। আর বাবা, আমি তো শিলনোড়াতে বাটতে পারি না। আরে আমি তো বেটা চাটনির মুখ দেখেই বলতে পারি যে বেটাকে শিলনোড়ায় পেশা হয়েছে নাকি মিক্সিতে। আজকালকার জেনারেশনও না তোমরা, তোমাদের সবকিছু 1 মিনিটেই চাই। সেটা 2 মিনিটের ম্যাগি হোক বা 2 মিনিটে মিক্সিতে পেশা চাটনি। আজকালকার ছেলেমেয়েরা কোনো পরিশ্রমই করতে চায় না। ও তাই বুঝি? তা তুমি তো পুরনো দিনের লোক, আর তোমার হাতে শক্তিও অনেক বেশি। তাই এত ঘ্যান ঘ্যান না করে তুমি শিলনোড়াতে চাটনিটা বেটে দাও না। ওফো, মা বাবা, এখন তো বাচ্চাদের মতো ঝগড়া করাটা বন্ধ করো। বাড়িতে তো বউ এসে গেছে, এবার তো বন্ধ করো তোমাদের এই 25 বছরের চাটনি যুদ্ধ। নয়না একদম ঠিকই বলছে। এখন তো বাড়িতে নতুন বউও চলে এসেছে, এখনো তোমরা সেই চাটনি চাটনি করে যাচ্ছ। বন্ধ করো এই চাটনি যুদ্ধ। একদম ঠিক বলেছিস বাবা। এই বুড়োর তো প্রাণ আটকে থাকে ওই চাটনির মধ্যে। ছেড়ে দাও মা, তুমিও কিছু কম যাও না। যখন তুমি জানো যে বাবা এত চাটনি ভালোবাসে, তাহলে তুমি কেন বানিয়ে দাওনি? এই না হলে বাপকা বেটা, সারা জীবন হাগুমুতু পরিষ্কার করলাম আমি, আর এখন সাইড নিচ্ছে নিজের বাপের। ছেড়ে দাও, আমার তো তোমাদের সাথে আর খাওয়ার ইচ্ছা নেই। হ্যাঁ, তো আমিও খাবো না। হ্যাঁ, আমিও খাবো না আর কিছু। দেখ,
এইভাবেই মুখ ফুলিয়ে যে যার ঘরে চলে যায়, আর নতুন বউ মাথায় হাত দিয়ে বসে পড়ে। এক কাজ করি, সবাইকে থালা করে খাবারটা ঘরেই দিয়ে আসি, যার খিদে পাবে সে খেয়ে নেবে। এই বলে ও সবার ঘরে নিয়ে গিয়ে খাবার রেখে দেয়। আর এরপর পরের দিন যাতে আর ঝগড়া না হয় সেই জন্য ও ইউটিউবে দেখে শিলনোড়াতে চাটনি বাটা শিখে নেয়। এরপরে ও ধনেপাতার চাটনি শিলনোড়াতে বেটে ডাইনিং টেবিলে রেখে দেয়। তারপর খাবার রেখে দিয়ে সবাইকে ডাইনিং টেবিলে ডেকে নেয়। বাবা, আজকে আমি শিলনোড়াতে চাটনি বানিয়েছি, আশা করি তোমার পছন্দ হবে। নাও এবার সব চটপট করে খেতে বসো তো। কি চটপট করে খাবো বৌমা? সেই তুমি কালকেও ধনেপাতার চাটনি বানিয়েছিলে, আজকেও তাই। চাটনি আরও অনেক রকমের হয় বৌমা, যেমন টমেটোর চাটনি, পুদিনার চাটনি, মূলোর চাটনি। দেখলে বৌমা, চাটনি নিয়ে এই বুড়োর পেটে ব্যথা কখনো শেষ হবে না। এই চাটনি দিলে বলবে ওই চাটনি, ওই চাটনি দিলে বলবে এই চাটনি। নাম ভদ্রকুমার হলে কি হবে, এই বুড়ো একদম বদমাশের ধাড়ি, জ্বালিয়ে মারল। আর এইভাবেই শ্বশুরমশাই রোজই বায়না করেই যেত, আজকে এই চাটনি তো কালকে ওই চাটনি। আর তাই বৌমা বুঝেই উঠতে পারত না যে সে কি করবে। তাও বেচারি সিমরান ইউটিউবে রোজই নতুন নতুন চাটনি বানানো দেখেই যেত, আর প্রত্যেক দিনই নতুন চাটনি শিলনোড়াতে বেটে শ্বশুরমশাইকে দিত। এইভাবে কিছুদিন কেটে গেলে তারপর একদিন মা, বাবা, জেঠু ফোন করেছিলেন, উনি আমাদের সবাইকে ডিনারে ডেকেছেন। আরে বৌমা, তোমার জেঠুর ওখানেই আমরা গিয়ে কি করব? তুমি রনিতকে নিয়েই চলে যাও, আর সাথে করে নয়নাকেও নিয়ে যাও। না না, তোমরা সবাই চলো, জেঠু তো যেতে বলেছেন, তোমরা না গেলে খুব খারাপ লাগবে, প্লিজ চলো না। ঠিক আছে বৌমা, তুমি যখন বলছো তাহলে আমরা সবাই যাব। সিমরানের বারবার বলাতে ওরা যেতে রাজি হয়ে যায়। ওদের আপ্যায়ন করার জন্য ওখানে সমস্ত রকমের ব্যবস্থাই করা হয়েছিল। ওখানে অনেক ধরনের জলখাবার ছিল, তার সাথে ছিল চা, কফি, কোল্ড ড্রিঙ্কস আর নানান ধরনের মিষ্টি। কিন্তু এসব সত্ত্বেও ভদ্রকুমার বাবু ভুরু কুঁচকে বসেছিল। কি হলো বেয়াই মশাই, আপনি কিছু খাচ্ছেন না কেন? আপনার কি খাবারটা পছন্দ হয়নি? না, আসলে ব্যাপারটা হলো খাবার ততক্ষণ পুরো হয় না যতক্ষণ না খাবারের সাথে রায়তা, স্যালাড আর চাটনি না থাকে। রায়তা, স্যালাড, আচার সবই তো আপনার সামনে রাখা আছে। হ্যাঁ, কিন্তু চাটনি কোথায়? চাটনি ছাড়া যে আমার খাওয়ার সম্পূর্ণই হয় না। এই কথা শুনে সিমরানের জেঠিমার মাথা লজ্জায় নিচু হয়ে যায়। বাড়িতে আসা অতিথির মুখে এই ধরনের কথা শুনলে সবারই লজ্জা লাগবে। আজ পর্যন্ত সিমরান শ্বশুরমশাইয়ের সব কথা শুনলেও আজকে সে আর মানতে পারল না। মা, আজ পর্যন্ত বাবা আমার রান্নার কোনোদিন প্রশংসা করেনি, কিন্তু তাও আমি নিজের বাবা ভেবে ওনাকে সমস্ত রকমের রান্না করে খাইয়েছি। আমি কোনোদিনই শিলনোড়ায় চাটনি বাটিনি, কিন্তু ওনার জন্য আমি তাও শিখেছি। কিন্তু কারোর বাড়িতে গিয়ে তো একটু কন্ট্রোল করা উচিত। আমার জেঠুরা কত আয়োজন করেছে, কিন্তু বাবার সেই চাটনির গান বন্ধই হলো না। বৌমা, 30 বছর ধরে এই বুড়োটা আমাকে এই নিয়েই জ্বালিয়ে খাচ্ছে, তবে এখন মনে হচ্ছে ফুল স্টপ করার সময় এসে গেছে। এরপর একদিন সিমরানের মা বাবা ভদ্রবাবুকে খেতে ডাকেন, আর খাবার সময় রুটির সাথে সবজির বদলে নানা রকমের চাটনি ছিল। এই নিন বেয়াই মশাই, টমেটোর চাটনি, আমের চাটনি, ধনেপাতার চাটনি, পুদিনার চাটনি, রসুনের চাটনি, কুলের চাটনি। এই নিন, আপনার জন্য অনেক রকমের চাটনি বানিয়েছি, তাও আবার শিলনোড়াতে বেটে। এত রকমের চাটনি? হ্যাঁ, আমি চাইনি আমার যা যে ভুলটা করেছে সেটা যাতে আমি করি, তাই আমি আপনার জন্য নানা রকমের চাটনি বানিয়েছি, তাও আবার শিলনোড়ায় পিষে। আর অন্য কোনো রাস্তা না থাকায় চাটনি দিয়েই রুটিগুলো খেতে হলো। আর এই করতে গিয়েই চাটনির ওপরে ওনার অনীহা চলে আসে। কি গো, আজকে তো কবজি ডুবিয়ে খেয়েছো মনে হচ্ছে, এত রকমের চাটনি যে পেয়েছিলে। চুপ করো তুমি, আজকের পরে আর চাটনির নামও নেবে না আমার সামনে। এই শুনে শাশুড়ি বৌমা বুঝতে পারে যে চাটনি ছাড়ানোর প্ল্যানটা ওদের সাকসেস হয়েছে। এই বুঝে শাশুড়ি বৌমার দিকে তাকিয়ে চোখ মারল আর মুচকি হাসল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।